সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকের ব্লগে কথা হবে অ্যাসমা ট্রিগারের বিষয়ে, অর্থাৎ এমন কি কি ফ্যাক্টরস আছে যেই ফ্যাক্টরগুলি অ্যাসমা বা হাঁপানির মতো সমস্যাকে ট্রিগার করতে পারে, অর্থাৎ সাডেনলি অ্যাসমার অ্যাটাক তৈরি করতে পারে। তো ট্রিগারিং ফ্যাক্টরগুলির বিষয়ে আলোচনা করার আগে জাস্ট সংক্ষেপে একটু দেখে নেওয়া যাক অ্যাজমা বিষয়টি আসলে কি, কেন অ্যাজমা হয়। এই ব্যাপারটি ক্লিয়ার হলে তখন আমরা এই ট্রিগারিং ফ্যাক্টরের বিষয়েও বুঝতে অনেক সুবিধা হবে। তো এটা হলো আমাদের রেসপিরেটরি সিস্টেমের অন্তর্গত প্রধান যে অঙ্গ, সেটি হলো লাং। এই লাংয়ের মধ্যে আমাদের যে উইন্ড পাইপ বা ট্রেকিয়া যেটি আছে, যে শ্বাসনালী, সেই শ্বাসনালী হলো এই পোর্শনটি যেটি আমাদের নেকের মিড লাইনে থাকে। এই উইন্ড পাইপ বা ট্রেকিয়া এসে রাইট মেন ব্রঙ্কাস এবং লেফট মেন ব্রঙ্কাস এর মধ্যে দুটি ব্রাঞ্চে ডিভাইডেড হয়। এরপর এই ব্রঙ্কাস আবার অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ব্রাঞ্চে ডিভাইডেড হয়, যেগুলিকে ব্রঙ্কিউলস বলা হয়। এবং একদম শেষে ডিভিশন হতে হতে একদম শেষের দিকে খুব ক্ষুদ্র ক্ষুদ্র কিছু স্যাক তৈরি করে, থলির মতো অংশ তৈরি করে, যেগুলিকে বলা হয় অ্যালভিওলাই। কিন্তু এই অ্যালভিওলাই কিন্তু খুবই ছোট, সাধারণ ভাবে এগুলি কিন্তু খালি চোখে দেখা যায় না। সুতরাং মেইন ট্রেকিয়া ডিভাইড হলো মেইন ব্রঙ্কাস, দেন ব্রঙ্কিওলস, এবং সেগুলি ডিভাইড হতে হতে একদম ক্ষুদ্র অ্যালভিওলাইতে গিয়ে শেষ হলো। তো এয়ার এইভাবে প্রবেশ করে ট্রেকিয়া ব্রঙ্কাস হয়ে এই একদম ক্ষুদ্র যে অ্যালভিওলাই আছে সেই অ্যালভিওলাইতে প্রবেশ করে, এবং এই অ্যালভিওলাই এর চারপাশে বিভিন্ন রকম ব্লাড ভেসেলস আছে, রক্তবাহ আছে। তো এখানেই অ্যাকচুয়ালি অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের এক্সচেঞ্জ হয়, অর্থাৎ এয়ারের যে অক্সিজেন আছে সেটা এই অ্যালভিওলাই থেকে ব্লাড ভেসেলের মধ্যে চলে আসে, এবং ব্লাড ভেসেলের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড আছে এক্সেস, সেটা এখান থেকে অ্যালভিওলাই আসে এবং পরবর্তীকালে সেটি ব্রঙ্কিওলস, ব্রঙ্কাস, ট্রেকিয়া হয়ে শরীর থেকে নির্গত হয়। তো এই হলো নর্মাল অ্যানাটমি। এবার এই যে ব্রঙ্কাসের যে ব্রাঞ্চগুলি, যেগুলিকে বলা হয় ব্রঙ্কিওলস, ব্রঙ্কিওলস বেসিক্যালি স্ট্রাকচারটি হলো পাইপের মতো, এর মধ্যে দিয়ে এয়ার পাস করে। কিন্তু নর্মাল মানুষের ক্ষেত্রে এর ভিতরের যে এরিয়া, ভিতরে যে ডায়ামিটার, সেটি কিন্তু যথেষ্ট থাকে এয়ার পাস করার জন্য। কিন্তু অ্যাজমার মতো কন্ডিশনে কি হয়, এই যে ওয়াল, এই ওয়ালে বিভিন্ন রকম ইনফ্লামেশন বা প্রদাহ হয়, বিভিন্ন রকম কেমিক্যাল মিডিয়েটার্স এখানে আসে, বিভিন্ন রকম সেলস, যেরকম নিউট্রোফিল, ইওসিনোফিল, এই ধরনের বিভিন্ন লিম্ফোসাইট, এই ধরনের বিভিন্ন রকম সেলস আসে, বিভিন্ন রকম মিডিয়েটার্স এখানে রিলিজড হয়। তার জন্য কি হয়, এই ওয়ালের মধ্যে ইনফ্লামেশন প্রদাহ তৈরি হয়, এবং এই ওয়ালের মধ্যে মিউকাসেরও সিক্রিশন বেড়ে যায়। তার ফলে কি হয়, এই যে পাইপের মতো যে স্ট্রাকচারটি, তার ওয়ালের থিকনেস অনেক বেড়ে যায়, এবং এর ভিতরের যে লুমেন থাকে যার মধ্যে দিয়ে এয়ার ফ্লো হয়, সেটার ডায়ামিটার অনেক কমে যায়। সহজ ভাষায় এটা কনস্ট্রিক্ট করে যায়। তার ফলে কি হয়, এর মধ্যে দিয়ে এয়ার ঠিকমতো প্রবেশ করতে পারে না, তার জন্যই শ্বাসকষ্টের মতো সমস্যা হয়, কাশি হয়, এবং অন্যান্য যে সিমটমস গুলি আছে সেগুলি দেখা যায়। সুতরাং এটি একটি নর্মাল এয়ারওয়ে, আর এটি হলো অ্যাজমার ক্ষেত্রে এয়ারওয়ে। দেখতেই পাচ্ছেন এর ভিতরের ওপেনিং বা যে ডায়ামিটার সেটা অনেক কমে এসছে। সুতরাং অ্যাজমার ক্ষেত্রে ঠিক এই ঘটনাটি ঘটে। কিন্তু এই যে ঘটনাটি ঘটছে সেটা সাডেনলি উইদাউট এনি প্রেসিপিটেটিং ফ্যাক্টর অর উইদাউট এনি ট্রিগারিং ফ্যাক্টর হয় না, তার পিছনে কিছু প্রেসিপিটেটিং ফ্যাক্টরস থাকে, এবং যেগুলি কমন প্রেসিপিটেটিং ফ্যাক্টরস সেগুলির বিষয়ে কথা বলবো। একটি খুব কমন প্রেসিপিটেটিং ফ্যাক্টর হলো বিভিন্ন রকম অ্যালার্জেন্স। বিভিন্ন রকম অ্যালার্জেন আমরা জানি, আমাদের অনেকেরই বিভিন্ন রকম মেটেরিয়ালে অ্যালার্জি থাকে।
তো কিছু পোলেন্স, পোলেন্স বলতে ফুলের যে পরাগরেণু সেই ধরনের কিছু থাকে, বিশেষ করে পার্থেনিয়াম জাতীয় গাছের যে পোলেন্স হয় সেটা খুব বেশি প্রেসিপিটেট করতে পারে। বিভিন্ন রকম ডাস্ট, অনেকেরই ডাস্ট অ্যালার্জি আছে আমরা জানি, তো সেই ডাস্ট কিন্তু অ্যাজমা প্রেসিপিটেট করতে পারে। মাইটস, মাইটস বলতে বোঝায় খুব ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জীবাণু, সাধারণত চোখে দেখা যায় না, সেগুলি বিভিন্ন আহ, রকম আহ, বস্তুতেই থাকতে পারে। পেট ড্যান্ডার, বিভিন্ন রকম গৃহপালিত যে পশু থাকে, অনেকের বাড়িতে কুকুর থাকে, কারোর ক্ষেত্রে বিড়াল থাকে, তো এই ধরনের পশুর লোম থেকেও কিন্তু অ্যাজমার অ্যাটাক প্রেসিপিটেট করতে পারে। নেক্সট হচ্ছে বিভিন্ন রকম রেসপিরেটরি ইনফেকশন। রেসপিরেটরি ইনফেকশন বলতে শ্বাসের বিভিন্ন রকম শ্বাসনালীর বা লাঙের বিভিন্ন রকম ইনফেকশন, বিভিন্ন রকম ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশনও কিন্তু প্রেসিপিটেট করতে পারে। কমন কোল্ড বলতে যেটা বোঝায় যে কিছু ভাইরাল ইনফেকশন রেসপিরেটরি সিস্টেমের, হয়তো সামান্য সর্দি কাশি ঠান্ডা লাগলো, তার থেকে একটা অ্যাজমার অ্যাটাক প্রেসিপিটেটেড হলো। সুতরাং কোনো ভাইরাল ইনফেকশন, কমন কোল্ড বলতে যেটা বোঝায় রেসপিরেটরি ইনফেকশন, তার থেকেও কিন্তু অ্যাজমা প্রেসিপিটেটেড হতে পারে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সকলের ক্ষেত্রেই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে অ্যাজমা প্রেসিপিটেটেড হবে এমন নয়। কারোর ক্ষেত্রে দেখা গেছে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি হওয়ার জন্য অ্যাজমা প্রেসিপিটেট করছে, আবার কারোর ক্ষেত্রে হয় না। কোল্ড এয়ার, কোল্ড এয়ার হচ্ছে আরেকটি ট্রিগারিং ফ্যাক্টর। সাডেনলি যদি কেউ কোল্ড এয়ারে এক্সপোজড হয়, তার থেকেও কিন্তু অ্যাজমা প্রেসিপিটেট করতে পারে। নেক্সট হচ্ছে স্মোক, ধুয়ো, সিগারেটের ধুয়ো বা অন্য কোনো স্মোক, যেগুলির থেকেও কিন্তু অ্যাজমা প্রেসিপিটেট করতে পারে। নেক্সট হচ্ছে ড্রাগস। কিছু ড্রাগস বা মেডিসিন আছে যেগুলি কখনো কখনো দেখা গেছে যে অ্যাজমা প্রেসিপিটেট করতে পারে। তার মধ্যে একটি খুব কমন গ্রুপ হলো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, যেগুলি পেইন কিলারের একটা টাইপ। তো অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে এই ধরনের পেইন কিলার জাতীয় মেডিসিন কিছু থাকে, সেগুলি নিলে অ্যাজমা প্রেসিপিটেট করছে, আবার কারোর ক্ষেত্রে হয় না। তো সেটা যদি কারোর ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের মেডিসিন নিলে অ্যাজমা প্রেসিপিটেট করছে, তাহলে পরবর্তীকালে সেটা অ্যাভয়েড করাই বেটার। কিছু খাবারের মধ্যে যেরকম চিংড়ি মাছ বা বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস, এগুলি থেকে যদি দেখা যায় যে কখনো অ্যাজমার মতো সমস্যা হচ্ছে, পরবর্তীকালে সেগুলো অবশ্যই অ্যাভয়েড করা উচিত। নেক্সট হচ্ছে একটি কন্ডিশন যাকে বলা হয় জিইআরডি বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এটি আসলে কি? আমাদের পাকস্থলী বা স্টামাক এবং তার উপরে যে খাদ্যনালীর অংশ যাকে বলা হয় ইসোফেগাস, তো এই ইসোফেগাস এবং স্টামাক এর জাংশনে একটি স্ফিংটার থাকে। অর্থাৎ এই স্ফিংটারটির কাজ হচ্ছে স্টামাকের মধ্যে যে অ্যাসিড থাকে সেটাকে উপরের দিকে যেতে বাধা দেয়। কারণ স্টামাকের ভিতরে যে লাইনিং থাকে সেই লাইনিংটা বেশ স্ট্রং একটি লাইনিং থাকে, তার জন্য স্টামাকের মধ্যে অ্যাসিড থাকা সত্ত্বেও স্টামাকের কোনো ক্ষতি হয় না বা ইন্টারনাল কোনো ড্যামেজ নর্মালি হয় না। কিন্তু ইসোফেগাসের মিউকোসা খুব ডেলিকেট, এখানে অ্যাসিড থেকে প্রিভেন্ট করার মতো ফ্যাক্টরস খুব কম। সুতরাং এই স্ফিংটারটি কি করে, যে অ্যাসিড যেটা স্টামাকে থাকে সেটাকে ইসোফেগাসে প্রবেশ করতে বাধা দেয়, তার ফলে সবকিছু নর্মাল থাকে। কিন্তু জিআরডির ক্ষেত্রে কি হয়, এই যে স্ফিংটারটি তার টোন লুজ হয়, এবং লুজ হওয়ার ফলে কি হয়, স্টামাকের মধ্যে যে অ্যাসিডিক কন্টেন্ট আছে সেটা উঠে আসে ইসোফেগাসের দিকে, এবং তার ফলে কি হয়, এটি ইসোফেগাসের ভিতরে যে মিউকোজা, যে লাইনিং, যে মেমব্রেন, তাকে ড্যামেজ করে। তো এই কন্ডিশনটিকে বলা হয় জিআরডি বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। তো এই কন্ডিশনটিও কখনো কখনো কিন্তু অ্যাজমার মতো কন্ডিশনকে ট্রিগার করতে পারে। সুতরাং এগুলি হলো কমন ফ্যাক্টর অ্যাজমার পিছনে, যে দেখা যায় যে এগুলি অনেক সময় অ্যাজমা ট্রিগার করে থাকে। এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, অবশ্যই নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব পরবর্তী কোনো ব্লগে সেই বিষয়ে আলোচনা করার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানান। যদি ভিডিওটি মনে হয় কারোর প্রয়োজনে আসতে পারে, তাহলে অবশ্যই আপনি শেয়ারও করতে পারেন। আর এরকমই বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখার জন্য নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে তার পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করতে ভুলবেন না।
তার ফলে পরবর্তীকালে আমি যখনই এরকম কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যাবে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট, বি হেলদি। থ্যাংক ইউ।